যে এই ধরনের মানুষ আইনের তৈরি করার দায়িত্ব নিয়ে বা আইন প্রণেতা হিসেবে সংসদে কি করে যেতে পারে। নিশ্চয়ই রাজনৈতিক দলের দুর্বলতা, রাজনৈতিক কালচারের দুর্বলতা, রাজনৈতিক শিষ্টাচার যেগুলো আছে বা যেগুলো হওয়ার কথা সেগুলোর দুষ্টতা, এই দুষ্ট চক্রের ফাঁক দিয়ে কিন্তু এই আনাররা কিন্তু এমপি হয়েছে। আমাদের একটা গাড়ির বিজ্ঞাপন দিত যে গাড়িটা খুব বেটার কন্ডিশন কি, কিন্তু মাঝে মাঝে একটু ব্রেক ফেল করে। তা আপনার যদি একটা গাড়ি যদি ব্রেক ফেল করে আর যত ভালো কন্ডিশনই হোক না কেন, এটা দিয়ে কিন্তু আর যাই হোক রাস্তায় বের হওয়া যাবে না। আমার ওবায়দুল খাদের যে কথা বললেন, তো ওনার তো ব্রেক ফেল করা, তো উনি ওনার জনপ্রিয়তা কি হবে, কারণ ওনার তো ব্রেক নাই। প্রথমবারের মতো 2014 সময় বিডিআর প্রধান ছিলেন, তখন উনি বলেছিলেন যে বিএনপির কোনো উচ্ছৃঙ্খল নেতাকর্মী যদি ভোট কেন্দ্রে মানে গোলযোগ করতে যায় তাহলে তাদেরকে সরাসরি গুলি করার জন্য। অথচ একজন বিডিআর এর প্রধান হয়ে উনি এই কথাটা বলতে পারেন না, কোনো প্রকারের ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে বা তার নির্দেশ ছাড়া কেউ গুলি করার কথা বলতে পারেন না, উনি কিন্তু বলেছিলেন। দেখেন, আর কয়েকদিন পরে 6 জুন দেশের বাজেট ঘোষিত হবে। এটি নিয়ে মানুষ বেশ চিন্তিত, অর্থনীতির সামগ্রিক অবস্থা নিয়ে। এর মধ্যে এই তিনটি ব্যাপক আলোচিত, দেশে বিদেশে আলোচিত, সমালোচিত এবং বেশ বেশিভাবে চর্চিত তিনটি ঘটনা আপনি মোটা দাগে এক জায়গায় নিয়ে এসেছেন যে কে দায়টা নেবে। দেখেন, এই তিনটি মানুষের উত্থান, তাদের ক্ষমতা প্রতিপত্তি দেখানোর যে প্রবণতা এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং রিটায়ারমেন্টের পরে এমপি সাহেব না, আমি দুইজনের কথা বলছি, আফটার রিটায়ারমেন্ট তাদের যে সহায় সম্পত্তি এবং বিভিন্ন অপকর্মের যে ফিরিস্তি মিডিয়ার মাধ্যমে জাতি জেনেছে, সেটি কে দায়িত্ব নেবে। তার চেয়ে বড় কথা হলো যে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে জাতি লজ্জিত হয়েছে, অপমানিত হয়েছে। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, শোষণমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, লড়াই করেছিলাম। একটা আমি আমার মেলন ভাইকে শুধু স্মরণ করাই দিতে চাই, আমার শ্রদ্ধেয় বড় ভাইকে। না, আমি কোনো আঘাত করবো না আপনাকে, আমি শুধু স্মরণ করাই দিতে চাই, উনি স্বাধীন চেতা মানুষ, উনি স্বাধীনতা সংগ্রামের মানুষ, স্বাধীনতার পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ। আজকে বঙ্গবন্ধুর একটি ভাষণ শুনছিলাম যে দেশ টিভিতে, তার মূল কথা হলো যে যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে বা বিদেশে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকে তাদের ব্যাপারে কোনো সোচ্চার বক্তব্য দিচ্ছিলেন। এবং দেখেন, উনি ওনার জীবদ্দশায় রিমার্কেবল কয়েকটি কথা বলেছেন। সবাই পাই সোনার খনি, আমি পাই চোরের খনি, 7.5 কোটি কম্বল, 7 কোটি বাঙালি, আমার কম্বল গেল কোথায়, তারপরে চাটারা সব চেটে খেয়েছে, ইত্যাদি ইত্যাদি। তা আজকে কেন জানি বঙ্গবন্ধুর এই দীর্ঘ দিনের পরে, শাহাদতের দীর্ঘদিন পরে, নৃশংস হত্যাকাণ্ডের দীর্ঘদিন পরে যখন এই সমস্ত মানুষদেরকে দেখি যারা এই সরকারের পৃষ্ঠপোষকতায় বা বড় লালন পালিত হয়েছে, অথবা এই সরকারকে যারা ক্ষমতায় থাকার জন্য একেবারেই নির্লজ্জভাবে এবং দৃষ্টিকটুভাবে সমস্ত আইন কানুন রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একেবারেই দলকানা পলিটিশিয়ানদের মতো যে আচরণ করেছে, সেটি মানুষের কাছে তখন ভয়ে বলতে পারেনি। কিন্তু আজকে এই মিডিয়ায় এই সমস্ত বিষয়গুলা প্রকাশিত হওয়ার পরে এটি কিন্তু মানুষের মধ্যে ব্যাপক সমালোচিত হচ্ছে। এবং এই তিনটি ঘটনার মধ্য দিয়ে, এবং একজন আনোয়ারুল আজিম, যেটা আনার, তার যদি আপনি উত্থানটা দেখেন, তিনি বেসিক্যালি ওখানে বিএনপির একজন নেতা ছিলেন, মামুন ভাই আব্দুল মান্নান নামে একজন ভদ্রলোক, তার হাত ধরে 1988 সালে তিনি রাজনীতিতে নাম লেখান বিএনপিতে। 2095 যখন মান্নান আওয়ামী লীগে যোগদান করেন এবং নমিনেশন পান আওয়ামী লীগের নৌকা প্রতীকের, তখন উনি নৌকাতে যোগদান করেন, মানে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। এরপরে আমি দেখলাম যে 2007 জানুয়ারিতে যে নির্বাচনী হলফনামা দিয়েছেন, সেই হলফনামায় 21টি ফৌজদারি মামলার কথা বলা হয়েছে। অথচ এই ফৌজদারি মামলায় উনি 2007 সনে ইন্টারপোল তাকে গ্রেপ্তার করার জন্য নোটিশ জারি করে। 2008 পর্যন্ত ইন্টারপোলে নোটিশ বলবৎ থাকে। 2008-এ যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগ তার সমস্ত মামলা থেকে অব্যাহতি দিয়ে দেন, বা অনেকের মতো তিনি অব্যাহতি পান। তাহলে এরকম একটি সমাজ বিরোধী মানুষ বা সন্ত্রাসী মানুষ বা এই ধরনের একটা আইন বিরুদ্ধ মানুষ যখন নমিনেশন পায়, তখন কিন্তু আমাদেরকে ভাবায় যে এই ধরনের মানুষ আইনের তৈরি করার দায়িত্ব নিয়ে বা আইন প্রণেতা হিসেবে সংসদে কি করে যেতে পারে। নিশ্চয়ই রাজনৈতিক দলের দুর্বলতা, রাজনৈতিক কালচারের দুর্বলতা, রাজনৈতিক শিষ্টাচার যেগুলো আছে বা যেগুলো হওয়ার কথা সেগুলোর দুষ্টতা, এই দুষ্ট চক্রের ফাঁক দিয়ে কিন্তু এই আনাররা কিন্তু এমপি হয়েছে, যার বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ আজকে বিদ্যমান, যার পাশে অবৈধ ব্যবসায়ী বিদ্যমান, তারপরে বিভিন্ন অপরাধ চক্রের সাথে জড়িত, এগুলা আইন শৃঙ্খলা বাহিনী, হুন্ডি ব্যবসা, এগুলা বলছে আর কি। 2009 সনে এখন যদি বলা হয় যে বিএনপির আমলেও এগুলো ছিল, বিএনপিরও তো ছিল। হাসিনা, আমি কিন্তু একবারও কিন্তু বিএনপি আওয়ামী না বলছি, রাজনৈতিক দলগুলো যদি এই ধরনের ব্যক্তিকে যদি নমিনেশন দিয়ে পার্লামেন্টে পাঠায়,
তাহলে সেটা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমি কিন্তু কোনো দলের কথা বলিনি। এবং আপনি যদি সংসদে খোঁজেন, আপনি কি মনে করবেন একজন আনারই আছে, আর কেউ নেই? আনারটা প্রকাশিত হয়েছে বলে আমরা জানতে পারছি, বা উনি এই নৃশংস হত্যাকাণ্ড হয়েছে বলে আমরা জানতে পারছি। যদি এটা না হতো হয়তো আমরা কোনদিন জানতেও পারতাম না। তাকে যেটা ওয়াইদুল কাদের সাহেব বলছেন যে আমরা ওনার অতীত ইতিহাস দেখিনি, আমরা দেখেছি তার জনপ্রিয়তা। তাহলে উনি জনপ্রিয়তা দেখলেন, কিন্তু এগুলা দেখলেন। দস্যু ফুলন দেবী উনি খুব জনপ্রিয় ছিলেন, কিন্তু মানুষ হত্যা করতেন। ওই যে আমার এই কথা শুনে একটা কথা মনে হলো, মাহবুব ভাই, এই যে আমাদের একটা গাড়ির বিজ্ঞাপন দিত যে গাড়িটা খুব বেটার কন্ডিশন কি, কিন্তু মাঝে মাঝে একটু ব্রেক ফেল করে। তা আপনার যদি একটা গাড়ি যদি ব্রেক ফেল করে, আর যত ভালো কন্ডিশনই হোক না কেন, এটা দিয়ে কিন্তু আর যাই হোক রাস্তায় বের হয়ে যাবে না। আমার ওবায়দুল খাদের যে কথা বললেন, তো ওনার তো ব্রেক ফেল করা, তো উনি ওনার জনপ্রিয়তা কি হবে? কারণ ওনার তো ব্রেক নাই, তো কারণ উনি যে কর্মকাণ্ডগুলো করেছেন। এবং দেখেন আজিজ সাহেব, আমাদের স্বাধীনতা সংগ্রামে সেনাবাহিনীর কিন্তু একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, অবদান আছে, জাতি এখনো শ্রদ্ধার সাথে স্মরণ করে। এই যে গণতান্ত্রিক যে অনুপস্থিতির একটি জায়গা তৈরি হয়েছে, অনেক রকমের কথা আছে, তারপরেও কিন্তু মানুষ স্বপ্ন দেখে, মানুষ আশা দেখে যে সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়ে অন্তত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে তারা নিরপেক্ষভাবে তারা কাজ করবে, এটা কিন্তু মানুষ স্বপ্ন দেখে। সেই সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেবের বিরুদ্ধে মোটা দাগে 3টি অভিযোগ আমেরিকা করেছে, এবং খুব ভয়াবহ অভিযোগ। একটা হচ্ছে উনি দুর্নীতির সাথে জড়িত ছিলেন। 2 নম্বর যেটা অভিযোগ, উনি ভাইদের অপরাধ কর্মকাণ্ডকে ঢাকা দেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে অপরাধ থেকে দায় মুক্তি দেওয়ার জন্য সরাসরি জড়িত ছিলেন। 3 নম্বর যে কাজটি হলো, উনি সেনাবাহিনীর এই যে কেনাকাটার ক্ষেত্রে উনি অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন। যদিও সেনাবাহিনী আজকে আইএসপিআর বিবৃতি দিয়েছে যে এই সমস্ত অভিযোগগুলো সঠিক নয়। সঠিক বেঠিক পরের কথা। আল জাজিরা যখন 2021 সালে যখন নিউজ করলো যে অল প্রাইম মিনিস্টার্স ম্যান, এই নিউজের পরে তখন কিন্তু সরকার থেকে বলা হয়েছিল যে এই কথাগুলো সঠিক নয়, এই কথাগুলো ব্যাঠিক। আজকে দেখেন মজার ঘটনা আজিজ সাহেবের, যে আজকে আজিজ সাহেবের দায় কেউ নেয় না। আজিজ সাহেবরা এই সরকারকে 14 সালে নির্বাচন করতে সহযোগিতা করেছে, 18 সালে করেছে। এই বেনজিররা শাপলা চত্বরে কি করেছে আপনি জানেন, মানুষের ভাবে কিভাবে দেখলে গুলি করা, পায়ে গুলি করা, এবং 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 এই ঘটনা ঘটার পরে আজকে কেউ তাদের দায় নেয় না। এই যে দায় না নেওয়া, এটি তাদেরকে ভাবাই কিনা আমি জানি না। আজকে যারা এই বিভিন্ন সংস্থার দায়িত্বে আছেন, তাদেরকে ভেবে দেখতে হবে নতুন করে যে তারা যে কাজগুলো করছে বা যে কাজগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, ভবিষ্যতে তাদের দায়ও কিন্তু কেউ নেবে না। আর সরকার যত কথাই বলুক না কেন, যেহেতু আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন 2018 থেকে 2021 পর্যন্ত উনি কিন্তু সেনাবাহিনীর প্রধান ছিলেন, 18 থেকে 21 পর্যন্ত। তাহলে এই সময়টাই এই সরকারকে, উনি বিডিআর এর প্রধানও ছিলেন, এবং প্রথমবারের মতো 2014 সময় বিডিআর এর প্রধান ছিলেন, তখন উনি বলেছিলেন যে বিএনপির কোনো উচ্ছৃঙ্খল নেতাকর্মী যদি ভোট কেন্দ্রে মানে গোলযোগ করতে যায়, তাহলে তাদেরকে সরাসরি গুলি করার জন্য। অথচ একজন বিডিআর এর প্রধান হয়ে উনি এই কথাটা বলতে পারেন না, কোনো প্রকারের ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে বা তার নির্দেশ ছাড়া কেউ গুলি করার কথা বলতে পারেন না, উনি কিন্তু বলেছিলেন। এই যে বিষয়গুলোর মধ্য দিয়ে, এবং এই সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ নিঃসন্দেহ হয়েছে, জাতি হিসাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এবং সেনাবাহিনী এমন একটি সংগঠন বাংলাদেশে বা সংস্থা, যারা দেশের দুর্যোগ এবং দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে। আজকে বেনজির আহমেদের বিরুদ্ধে 345 বিঘা জমির অভিযোগ ওঠে, সবচেয়ে বেশি জমি ক্রয় করার অভিযোগ ওঠে তার স্ত্রীর বিরুদ্ধে। প্রায় 200, এটার পরিমাণ হলো যে 33টি ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। খুব অবাক লাগে যে আমিও তো বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর একজন চাকরি করি, একজন মানুষ কত টাকা বেতন পায়, এবং তার আজকে দেখলাম যে তার ইনানি বিচে তার জায়গা, তারপরে আমাদের সেন্ট মার্টিনে তার জায়গা, কক্সবাজারে জায়গা, এবং এই যে 345 বিঘা জমি, এবং তার স্ত্রীর নামে 200 বিঘার মতো জমি, তার 3 কন্যার বিরুদ্ধে 27 একরের মতো জমি। এই জমিগুলো তাদের সোর্স অফ ইনকামটা কি? আমরা কোনোদিন জানতাম না বেনজির সাহেবের, যিনি মির্জা, এই ভদ্র মহিলার আমরা সোর্স অফ ইনকাম কোনোদিন জানতাম না, কিন্তু এখন আমরা জানলাম যে ওনার সোর্স অফ ইনকাম হলো যে মৎস্য ব্যবস্থা। তাহলে মৎস্য চাষে এত লাভ যে এই শত শত কোটি টাকা ইনকাম করা যায়, এবং সেগুলোতে জমি জমা কেনা যায়, এবং বিদেশে অর্থ পাচার করা যায়। এই যে অদ্ভুত রকমের যে হিসাব, যে হিসাবটা কোনো হিসাববিদ বা কোনো সাধারণ মানুষ, যিনি হিসাববিদ নন, যিনি আইনজীবী নন, যিনি বিদেশে বঙ্গবন্ধু পরিষদ করেন না বা জিয়া পরিষদ করেন না, তার জন্য বুঝতে এটি কষ্ট হওয়ার কথা নয় যে একজন আইজিপি তার সারা জীবনে, আমি পত্রিকায় দেখছিলাম যে 1.5 কোটি না 2 কোটি টাকা, 2 কোটি টাকা তার সমস্ত বেতন বোনাস দেওয়া হওয়ার কথা। তাহলে সেই জায়গায় এই যে 33টা ব্যাংক অ্যাকাউন্ট তার পরিবারের সদস্যদের কি প্রয়োজনে লাগে?
কিসের জন্য লাগে, কেন লাগে, এই যে অবস্থাগুলো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, পরে আবার শুনবো। যে সরকার ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছে এবং সেই ফ্রাঙ্কেনস্টাইনে এখন সরকার বিব্রত হচ্ছে, লজ্জিত হচ্ছে এবং কেউ দায় নিতে চাচ্ছে না। এটি কিন্তু সরকারের যে দায় নিতে চায় না, এটিও কিন্তু মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না, যে এটা তো আপনাদের সৃষ্টি, আপনারাই তৈরি করেছেন, অথবা ভাই আছেন তাদের সহযোগিতায়। ধন্যবাদ।